নমস্কার, আমি ডক্টর প্রতিসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের বাজার পুনরায় পতন দেখল। নিফটি 23,350-এর কাছাকাছি বন্ধ হলো, সেন্সেক্সে পতন হলো। সবচেয়ে যেটা বড় কথা, ক্যাপিটাল গুডস থেকে কনজিউমার ডিউরেবলস থেকে অটো, সমস্ত সেক্টরে আজকের বড় পতন এসেছে। বিশেষত লক্ষণীয় ক্যাপিটাল গুডস সেক্টরের অন্তর্গত স্টকসগুলো এবং রিনিউয়েবল এনার্জি সেক্টরের সঙ্গে যুক্ত যে স্টকসগুলো, সেখানে বড় পতন এসেছে। এবং গোটা বিশ্ব জুড়ে যে ভূ রাজনৈতিক গণ্ডগোল নতুন করে শুরু হয়েছে, তার ফলে ভারতীয় শেয়ার বাজার কিন্তু আবার মুষড়ে পড়ছে, এটা বলা যেতে পারে। দেখুন, আজকের আবার ইউক্রেন থেকে যেটা খবর আসছে যে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন রিফাইনারিগুলোকে আবার নতুন করে আক্রমণ করা শুরু করে দিয়েছে। অন্যদিকে ইসরায়েল লেবানন যে শান্তি চলছিল, অর্থাৎ শান্তি চুক্তি হয়েছিল, সেটা ইসরায়েল পুনরায় ভেঙে দিয়েছে। লেবাননে বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করা শুরু করে দিয়েছে। কিন্তু এই গণ্ডগোলগুলো থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ যে গণ্ডগোল, সেটা হচ্ছে ইরান এবং ইরাকের এবং আমেরিকার মধ্যে পুনরায় তাদের একটা পরস্পরকে আক্রমণ করার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে বিগত কয়েক ঘন্টার মধ্যে। যেভাবে আমেরিকা ইরানের বিভিন্ন আর্মি ইনফ্রাস্ট্রাকচারকে আক্রমণ করা শুরু করেছে, ঠিক একইভাবে ইরান বিভিন্ন মধ্যপ্রাচ্য দেশে আমেরিকান যে বেসিস রয়েছে, অর্থাৎ আর্মি বেসিস রয়েছে, সেইগুলোকেও তারা ক্রমাগত আঘাত করা শুরু করে দিয়েছে। এবং যেটা লক্ষণীয় ব্যাপার, যে ডোনাল্ড ট্রাম্প তিনি আবার পজিটিভ কথা বলছেন। তিনি বলছেন যে এরকম তো হয়েই থাকে, এরকম মাঝে মধ্যে পরস্পর ছোটোখাটো সংঘর্ষ চলতেই থাকবে, কিন্তু আমরা শান্তির দিকে এগিয়ে যাচ্ছি। অবশ্য ভারতীয় শেয়ার বাজার সেই কথাতে খুব একটা যে উৎফুল্ল বা উচ্ছ্বসিত হয়েছে তেমনটি নয়। বিগত কয়েকদিন ধরেই ভারতীয় শেয়ার বাজারে সেই অর্থে কোনো উচ্ছ্বাস বা উদ্দীপনা দেখা যাচ্ছে না। ব্যতিক্রম কিন্তু এশীয় বিভিন্ন শেয়ার বাজার, যেটাকে বলা যেতে পারে এশীয় বাজারগুলো বৃহস্পতি তুঙ্গে। সেটা নিক্কেই বলুন, অর্থাৎ জাপান বলুন, সেটা দক্ষিণ কোরিয়া বলুন, সেটা তাইওয়ান বলুন, বিশেষ করে এই তিনটে মার্কেট তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে যেভাবে ফুলে ফেঁপে উঠেছে বিগত কয়েক মাসের মধ্যে, সেটা এক কথায় অতুলনীয়। ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে ভারতীয় শেয়ার বাজার কিন্তু পারফর্ম করতে পারছে না। সেটা রেঞ্জ বাউন্ড হয়ে রয়েছে বিগত কয়েক মাস ধরে, এবং এখনও নিফটি সেই 22,500 থেকে 24,500-র মধ্যেই ঘোরাফেরা করছে। অর্থাৎ যে কারেকশন যেটুকু দেখছেন বা যেটুকু উত্থান দেখছেন, সেটাই মোটামুটি 1,000-2,000 পয়েন্টের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুভমেন্টটা চলছে। ফলত বিনিয়োগকারীদের, বিশেষ করে শর্ট টার্ম ইনভেস্টার্সদের জন্য বা লং টার্ম ইনভেস্টার্সদের জন্য এই মুহূর্তে দারুণ কোনো অপরচুনিটি তৈরি হয়েছে এমন কথাটি বলা যাবে না। কারণ যদি সত্যি সত্যি আমাদের দেখতে হয় যে প্রাইস টু আর্নিংস রেশিও, সেটা ট্রেলিং 12 মান্থসের কথাই যদি আমরা ধরি, সেই পার্সপেক্টিভ থেকে দেখতে গেলেও কিন্তু নিফটি বা সেন্সেক্স কোনোভাবেই তাকে সস্তা বলা চলে না। এবং যে সেক্টরসগুলো বিশেষত দারুণ উচ্ছ্বাস বা উদ্দীপনা বিগত 1 বা 2 বছরে দেখিয়েছিল, অর্থাৎ ডিফেন্স বলুন, সেমিকন্ডাক্টর বলুন, রেলওয়েজ বলুন, রিনিউয়েবল এনার্জি বলুন, ক্যাপিটাল গুডস বলুন, সেই সমস্ত সেক্টরে বিভিন্ন কোয়ালিটি স্টক, অর্থাৎ অত্যন্ত উন্নত মানের কোম্পানি যেগুলো, তাদের শেয়ারসগুলো যে দামে ট্রেড করছে, সেটা শুধুমাত্র দামি বললেই হবে না, অত্যন্ত চড়া দামে সেই স্টকসগুলো কিন্তু ভারতীয় শেয়ার বাজারে ট্রেডেড হচ্ছে। ঠিক এই কারণেই যখন কারেকশন আসছে, তখন এই ধরনের স্টকসগুলোতে 6, 8, 10% কারেকশন খুব সহজেই চলে আসছে, এবং একদিনে আমরা কোনো কোনো স্টককে 8-10% খুব সহজেই পতনমুখী হতে দেখছি।
এইবার প্রশ্নটা হচ্ছে যে ভারতীয় শেয়ার বাজার কেন বিশ্বের অন্যান্য শেয়ার বাজারের মতন পারফর্ম করতে পারছে না? এটা তো প্রত্যেকটা বিনিয়োগকারীকে এই প্রশ্নটাই তো এই প্রশ্নটাই বারবার তাকে ভাবিয়ে চলবে। খুব সহজ ভাষায় বলতে গেলে আমাদের যতদিন বিদেশি তেল এবং গ্যাসের ওপর নির্ভরশীলতা থাকবে এবং বিশ্বজুড়ে যখন গ্যাস এবং তেল সংক্রান্ত কোনো ধরনের সমস্যা হবে, তখন ভারতীয় শেয়ার বাজার নেগেটিভলি রিয়্যাক্ট করবে। ২ নম্বর, আমাদের টাকা ডলারের তুলনায় বিগত কয়েক মাস বিগত কয়েক বছর ধরে আন্ডার পারফর্ম করে চলছে। বিশেষ করে স্বাধীনতা পরবর্তী সময় থেকেই আন্ডার পারফর্ম করে চলেছে, এটা নতুন কথা নয়। কিন্তু এই যে 2026-এ ডলারের তুলনায় টাকার পতন ত্বরান্বিত হয়েছে, অর্থাৎ ডলার ক্রমাগত শক্তিশালী হয়ে গেছে, টাকা দুর্বলতা দেখিয়ে চলেছে। টাকা যত দুর্বল হবে তত আমাদের কস্ট অফ ইম্পোর্ট বৃদ্ধি পাবে, অর্থাৎ আমরা যেগুলো আমদানি করে থাকি সেগুলোর দাম ক্রমাগত বৃদ্ধি পাবে। আমাদের পকেট থেকে অতিরিক্ত ডলার গুণেগার দিতে হবে বিদেশি রাষ্ট্র বা বিদেশি সংস্থাগুলোকে। তার ফলে যেগুলো আমরা আমদানি করছি এবং যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন কাজে লাগে সেগুলোর মহার্ঘ হতে থাকবে। সেইগুলো মহার্ঘ হলে মূল্যবৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে সব স্তরের মানুষই কিন্তু এই ধরনের ইম্পোর্টেড ইনফ্লেশনের কারণে বিপদে পড়বেন। কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি কমবে, কোম্পানিগুলোর সেলসও কমতে পারে একই সঙ্গে যদি এই ধরনের ইনফ্লেশনারি কন্ডিশন সেটা বহাল থাকে সামনের কয়েক মাস বা ইভেন কয়েক সপ্তাহ। এই কারণে ভারতীয় শেয়ার বাজার কিন্তু বিশ্বের অন্যান্য বাজার পজিটিভলি রিয়্যাক্ট করলেও ভারতীয় শেয়ার বাজার কিন্তু ভীষণ ট্রেপিড একটা শঙ্কা নিয়ে ট্রেড করছে, এটা বলা যেতে পারে। নতুন করে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ শুরু হয়েছে তার ফলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সবার মাথায় হাত পড়ে গেছে। ক্রুড অয়েলের দাম $90 নিচে নেমে এসেছিল। ব্রেন্ট ক্রুড মোটামুটি $91 প্রতি ব্যারেল ট্রেড করছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ক্রুড অয়েল এবং ব্রেন্ট ক্রুড এই দুটোরই দাম 5% বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছে। কেন? কারণটা সহজেই অনুমেয়। যদি নতুন করে ইসরায়েল লেবানন এবং ইরান আমেরিকার মধ্যে যুদ্ধ এবং তার সঙ্গে অ্যাড করুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি ক্রমাগত সেটা বৃদ্ধি পেতে থাকে, বিশেষত মাথায় রাখতে হবে যে রাশিয়া বিপুল পরিমাণ তেল এবং গ্যাস বিশ্বে রপ্তানি করে থাকে। প্র্যাকটিক্যালি গোটা ইউরোপই সম্পূর্ণভাবে নির্ভরশীল রাশিয়ার কাছ থেকে গ্যাস এবং তেল কেনার ব্যাপারে। যেভাবে ইউক্রেন একের পর এক রাশিয়ান রিফাইনারিগুলোকে আক্রমণ করে চলেছে, সেগুলোকে ধ্বংস করে চলেছে, তার ফলে কিন্তু রাশিয়া বলে দিয়েছে তারা ফার্দার গ্যাসোলিন তারা এক্সপোর্ট করবে কিনা অন্তত সামনে কয়েকদিনের জন্য, সেটা নিয়েও তারা নতুন করে ভাবনা চিন্তা করা শুরু করেছে। অর্থাৎ রাশিয়া যদি তেল এবং গ্যাস সেটা এক্সপোর্ট করা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে নতুন করে ঘনীভূত হবে কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের ক্রাইসিস, অর্থাৎ আরও বেশি করে সংকটে পড়বে বিভিন্ন দেশ যারা বিদেশ থেকে তেল আমদানি করে থাকে বা গ্যাস আমদানি করে থাকে। এমনিতে স্ট্রেট অফ হরমুজে যে সংকট চলছে তাতে বিশ্বের যে মোট তেল এক্সপোর্ট করা হয় তার 1/5 তেল সেটা প্র্যাকটিক্যালি এক্সপোর্ট বন্ধ হওয়ার জোগাড়। উপরন্তু ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ফলে যদি রাশিয়াও তেল এবং গ্যাস এক্সপোর্ট করতে না পারে বা তারা যদি এক্সপোর্ট বন্ধ করে দিতে বাধ্য হয়, সেক্ষেত্রে অবর্ণনীয় ক্রাইসিস আসতে পারে গোটা বিশ্ব জুড়ে। অনেকেই এই কথা বলবেন যে দেখুন এশীয় যে মার্কেটগুলোর কথা আপনি বললেন, অর্থাৎ জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান, তারাও কিন্তু সম্পূর্ণভাবে আমদানির তেলের ওপরই নির্ভরশীল। সেখানে যথেষ্ট পরিমাণ এনার্জি ক্রাইসিস চলছে, সেখানে কিন্তু তেল রেশনিং চলছে। দক্ষিণ কোরিয়া তেল রেশনিংয়ের কথা ঘোষণা করেছে, জাপান এবং তাইওয়ানের ক্ষেত্রেও অনুরূপ কথা খাটে, ফিলিপিন্সের ক্ষেত্রেও একই কথা খাটে। কিন্তু তাদের মার্কেট ক্রমাগত উত্থান দেখে চলেছে, পতন দেখছে না। সেটা কেন হচ্ছে তার কারণটা এর আগেই আলোচনা করলাম যে দেখুন এই যে দেশগুলো এগুলো অলরেডি ডেভেলপড দেশ,
এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত যে সেক্টরগুলো সেইখানে অলরেডি তারা দারুণভাবে ডেভেলপমেন্ট করে ফেলেছে, বিশেষ করে সেমিকন্ডাক্টরস, গ্রাফিক প্রসেসিং ইউনিট, জিপি ইউনিট তৈরি করা, এছাড়া উন্নত মানের ডেটা সেন্টার্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট যে কোম্পানিজগুলো রয়েছে তারা এমনভাবে ওতপ্রোতভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। মনে রাখবেন যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু কোনো সেপারেট সেক্টর না, এটা একটা ইকোসিস্টেম, অর্থাৎ অন্যান্য সেক্টরের সাহায্য ছাড়া কিন্তু এই সেক্টরের কোনো অস্তিত্ব নেই। ঠিক সেই কারণেই যে দেশগুলোর কথা বললাম সেই দেশগুলো এমনভাবে উন্নতি করেছে বিভিন্ন এই সেক্টরসগুলোতে, তার ফলে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট আরও সুন্দরভাবে এগিয়ে চলেছে। পার্টিকুলারলি এনভিডিয়ার কথা যদি আমরা বলি, সেই এনভিডিয়া কিন্তু বিশ্বের সেরা জিপিইউসগুলো তৈরি করে, তাইওয়ান বিশ্বের সেরা অত্যন্ত সূক্ষ্ম মানের সেমিকন্ডাক্টার্স তৈরি করে। এছাড়া এই যে দেশগুলো রয়েছে সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থেকে শুরু করে যে কাজকর্ম চলছে সমস্ত কিন্তু একত্রে চলছে, একটা ইউনিট হিসাবে চলছে। এর ফলে আমরা এশিয়ার বিভিন্ন কোম্পানিগুলোর মানে যেভাবে উন্নতি দেখছি তার প্রতিফলন পড়ছে কিন্তু বিভিন্ন এশীয় বাজারে। ভারতীয় শেয়ার বাজারে তখনই র্যালি করতে পারে যখন ভারতের শেয়ার বাজারের অন্তর্গত বিভিন্ন কোম্পানিগুলো একটা রিজনেবল বা ফেয়ার ভ্যালুতে ট্রেড করবে। বর্তমানে সেরকম কিন্তু পরিস্থিতি নেই। 2 নম্বর, এফআইআই সেলিং যতদিন না বন্ধ হবে, নতুন করে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যতক্ষণ না ভারতবর্ষে আসবে ততক্ষণ কিন্তু ভারতীয় শেয়ার বাজারের পুনরায় নতুন উচ্চতায় পৌঁছানো একটুখানি কষ্টকর। এছাড়া ভারতীয় কোম্পানিগুলোকেও তাদের যদি আর্নিংস তারা উন্নতি করতে না পারে, যদি তাদের লাম্পি প্রফিট প্রত্যেক কোয়ার্টারে বছরের পর বছর দেখাতে পারে, সেক্ষেত্রে বিনিয়োগকারীদের ক্ষেত্রেও সেটা বোঝা মুশকিল যে এক্স্যাক্টলি যে একটি কোম্পানি কবে নিয়মিতভাবে একটা হাই গ্রোথ ট্র্যাজেক্টরি মধ্যে আসবে। যাই হোক, এখানে শেষ করবো। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ার বাই সেল রেকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো অ্যাসেট বা কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি দেনে এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। নমস্কার।